প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাণ্ড কারখানা দেখে আমার সেই সোনার ডিম দেওয়া হাঁসের কথা মনে পড়ে গেল। আমি যখন স্কুলে যাইতাম, শিক্ষক শ্রদ্ধেয় স্যার তিনি ওই গল্পটা দিয়ে উদাহরণ দিতেন যে লোভী হওয়া যাবে না, লোভ আনা যাবে না। তোমরা লেখাপড়া করতেছো, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবে, তোমরা এই দেশকে আলো দেখাবে, কিন্তু লোভ আনা যাবে না। তখন ওই উদাহরণটা দিতেন যে ওই এক কৃষক, তার হাঁস ছিল, সোনার ডিম দিত প্রতিদিন একটা করে। ওই কৃষক ভাবলো যে হ্যাঁ, প্রতিদিন একটা করে ডিম দেয়, আমার তো ওর পেটের মধ্যে তাহলে তো ডিমের মানে খনি, তাহলে ওর পেটটাই ফাড়া হোক। পেটটা ফাড়ায় দেখি যে ডিম পেটের মধ্যে থেকে যা আছে একবারে নিয়ে আসি। প্রতিদিন একটা করে নেওয়ার চেয়ে তিনি হাঁসটার পেট ফাড়লেন, মানে কোনো ডিম নাই, মানে তিনি সব হারালেন। লোভে পড়ে তিনি প্রতিদিন একটা করে পেতেন, এখন কিছুই পাইতেছেন না। আমার সেই গল্পটার কথা মনে হলো এই কারণে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, তারা দুইজন দুইটা জেলার জন্য 4,598 কোটি টাকা বরাদ্দ নিলেন, জাস্ট দুইটা জেলার জন্য। আসিফ মাহমুদের কুমিল্লার জন্য 2,400 কোটি টাকা এবং মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ তার জেলার জন্য নিলেন একাই 2,198 কোটি টাকা। এবং কুমিল্লায় যে আসিফ মাহমুদ নিছেন, তার যে উপজেলা মুরাদনগর, সেখানে তিনি সর্বোচ্চ, মানে একটা উপজেলায় সর্বোচ্চ টাকা নিছেন বরাদ্দ, 453 কোটি টাকা। পাশাপাশি হাসনাত আবদুল্লাহ তিনি নিছেন 338 কোটি টাকা তার উপজেলার জন্য। আর এই শেখ আব্দুর রশিদ তিনি তো একাই তার ডিস্ট্রিক্টের জন্য 2,198 কোটি টাকা নিছেন। তার ডিস্ট্রিক্টের নাম কি? তার ডিস্ট্রিক্টের নাম হলো সাতক্ষীরা, আর আসিফ মাহমুদের হলো কুমিল্লা। অথচ সাতক্ষীরার চেয়ে মানে বেশি জরুরি কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, নোয়াখালী। কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, নোয়াখালী এই জায়গাগুলোতে প্রায় 70% রাস্তাঘাট মানে মেরামতযোগ্য। এই রাস্তাঘাট তেমন উন্নত না, অথচ কুমিল্লা এবং সাতক্ষীরা উন্নত জায়গা। সেই জায়গার জন্য তারা এত টাকা নিতেছে। এখন বলতেছে যে হ্যাঁ, সরকারি টাকায় তারা নির্বাচন করবে। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছে যে না, তিনি নির্বাচন করবেন কিনা এখনও শিওর না, তবে তফসিল ঘোষণা হওয়ার আগ মুহূর্তে তিনি পদত্যাগ করবেন। এটা কিসের ইঙ্গিত এটা? আচ্ছা ঠিক আছে, যদি তিনি নির্বাচন করবেন না, তার বাবা তো আর মানে মিথ্যা কথা বলতে পারেন না। তার বাবা তো অন্তত সন্তানের জন্য, যদিও তার বাবার নামে ব্যাপক রিপোর্ট আছে যে তার এলাকায়, তার উপজেলায় 3 পরিবারকে এলাকা ছাড়া করছে, নানান ধরনের অভিযোগ, মানে একদম নৈরাজ্য সৃষ্টি করছে তার বাবা বলছে যে উপদেষ্টা আসিফের এমপি নির্বাচন করার ইঙ্গিত আছে, এমপি নির্বাচন করতে পারে, এরকম ইঙ্গিতপূর্ণ বক্তব্য কিন্তু তার বাবা দিছিলেন আসিফ মাহমুদের, এটা পরিষ্কার। আর হাসনাত আবদুল্লাহ তিনি কি বলছেন? হাসনাত আবদুল্লাহ বলছেন যে কুমিল্লার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি তো নির্বাচন করবেনই, তিনি তো রাজনৈতিক দলের নেতা, যদিও তাদের প্রতীক নিয়ে এখনও ধোঁয়াশা আছে। তারা শাপলা প্রতীক চাচ্ছে, শাপলা প্রতীক হয়তো বা তারা পাবে না। অপরদিকে তাদের আর একজনের মুখ্য সংগঠক সাজিদ আলম তিনি তো বলে ফেলাইছেন যে যদি শাপলা প্রতীক না পায় তাহলে নির্বাচন কিভাবে হয় তিনি নাকি দেখে নেবেন। জমিদারের নাতি এ ধরনের কথা বলতে পারেন, যেহেতু তার দাদা ভুঁইফোর জমিদার ছিলেন। কিন্তু এই এত টাকা নিলেন, আপনি দেখেন যে ছেলে হচ্ছে উপদেষ্টা, তার পিতা হচ্ছে সেই মন্ত্রণালয়ের আন্ডারে ঠিকাদার, তাহলে কাজটা কীরকম হতে পারে? আর ধরলাম যে শতভাগ টাকাগুলো মানে সঠিক ওয়েতেই ব্যবহার হবে, কোনো প্রকার দুর্নীতি ধরেন হবে না, এটা আপনি ধরে নেন। যদিও তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, তাদের সচিবদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার বাবার বিরুদ্ধে, কিন্তু আপনি ধরেন 100% কাজ হবে। কিন্তু ওই উপজেলায় তো এত টাকার প্রয়োজন নেই। ওই উপজেলায় মানে মুরাদনগর উপজেলা, মোট কথা কুমিল্লা উন্নত, কুমিল্লা সাতক্ষীরার চেয়ে কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, নোয়াখালী এগুলো অনুন্নত তুলনামূলকভাবে। সেখানে এর আগে 80 কোটি টাকা বরাদ্দ চাওয়া ছিল, 40 কোটি টাকা দিছে। মানুষজন ইউনো সাহেবের কাছে যায়, ইউনো সাহেব কাজের জন্য যায়, রাস্তা মেরামত করতে হবে, করতে পারে না, টাকা নাই। অথচ পার্শ্ববর্তী জেলা, সেখানে প্রয়োজনের চেয়েও বেশি। আর তিনি হলেন উপদেষ্টা, ওই মন্ত্রণালয় শুধু তো তার জেলার জন্য না, তার উপজেলার জন্য না,
সারা বাংলাদেশের জন্য, সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান দৃষ্টিতে দেখতে হবে। সমান দৃষ্টি থেকে দেখতেছে একটা উপজেলার জন্য 453 কোটি টাকা, এটা বড় ধরনের নোংরামি। ওই যে হাঁসের গল্পের সাথে আপনি একটু মিলান, যে এরা এমনভাবে চাচ্ছে যে মানে সব একসাথে চাচ্ছে। তারা ছিল সাধারণ শিক্ষার্থী, তাদেরকে দেশের মানুষ চিনত না। তারা লোকাল ট্রেনে যাতায়াত করতো, লোকাল বাসে যাতায়াত করতো, সকালবেলা ডাউল দিয়ে পুরি খাইতো, সাদামাটা জীবনযাপন ছিল। হ্যাঁ, তাদের ভবিষ্যৎ ভালো ছিল। হয়তোবা তার বাবা তার এলাকায় গর্ববোধ করতেন যে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। কিন্তু তারা একটা আন্দোলনের মাধ্যমে না চাওয়াতেই বিশাল পথ পেয়ে গেলেন এবং বড় ধরনের একটা সাফল্য তারা পেলেন। সরাসরি মানে শিক্ষাঙ্গনের শিক্ষার্থী থেকে পরীক্ষা দেওয়া লাগলো না, পাশ করা লাগলো না, মানে কোনো কিছু না, তিনি মন্ত্রী হয়ে গেলেন। মন্ত্রী হওয়ার পরে কি দেখতেছি, মানে কামড়ি মানে চাবাইতেছেও না। আমার মনে হয় তারা মনে হয় যে গিলে খাইতেছে, এরকম একটা পরিস্থিতি। তারা নির্বাচন করবে, নির্বাচনের জন্য দেশের মানুষকে এতই নির্বোধ, দেশের মানুষকে এতই বুদ্ধিহীনতায় ভুগতেছে, তাদের মাথায় কি কোনো বুদ্ধি নাই? তারা কি বুঝতে পারে না যে এই টাকাটা হচ্ছে রাষ্ট্রের টাকা? এই রাষ্ট্রের টাকা নিয়ে এসে তার এলাকায় কি করবে না করবে কইরে, মানে নিজের একটা যে হ্যাঁ খুব হেড়ামালা ব্যক্তি, তিনি তার ক্ষমতা আছে, দেখো এত এত অনুদান, এত এত বরাদ্দ নিয়ে আসতেছে তার উপজেলায়। এটা ওই জায়গায় যে যায়, তিনি যে দায়িত্বে আছেন, তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই পারবে এই কাজগুলো। কিন্তু দেখতে হবে যে নিয়মের মধ্যে থেকে নাকি নিয়মের বাইরে। এটা অবশ্যই নিয়মের বাইরে। একটা উপজেলায় মুরাদনগরের মতো জায়গায় 453 কোটি টাকা, আমি ছোট করে দেখতেছি না। আপনি কি বলতে চান যে মুরাদনগরের চেয়েও অন্য কোনো উপজেলায় এর চেয়ে বেশি চাহিদা নেই? কুমিল্লার চেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ জেলা বাংলাদেশে নেই? তিনি তো তার পকেটের টাকা দিচ্ছেন না, তিনি দিচ্ছেন হচ্ছে রাষ্ট্রের টাকা। রাষ্ট্রের টাকা তার নির্বাচনী কাজে তিনি ব্যবহার করতেছেন, যে সেখানের মানুষজনকে দেখাবেন, মানুষজনকে যেভাবে বোঝায় যে হ্যাঁ তিনি, তাকে যদি নির্বাচিত করা হয় আরও উন্নয়ন করবে, আরও উন্নতি করবে, সাথে সাথে চাঁদাবাজি বৃদ্ধি হবে, এই কথাটা বললেও তো হয়। তার দেখেন, তাদের পরিবারকে ওই উপজেলার সমস্ত মানুষ চিনত না, তাদের পরিবারকে চেনে এই আন্দোলনের পরে বা আন্দোলনের সময়কাল থেকে মন্ত্রী হয়েছে বা উপদেষ্টা হয়েছে, এখন চেনে। তিনি পদ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে, তার বাবা যে নৈরাজ্য, তার বাবা যে একটা মানে কি বলে, তার উপজেলাটাকে জাহান নামে পরিণত করছে, এটা তো তার উপজেলার লোকই বলতেছে। সেখানে কারি টাকা খরচ করে। আমার তো মনে হয় যে ইউনূস সাহেব প্রত্যেকটা ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়কদের এইভাবে দিচ্ছে, শুধু দিচ্ছে যে হ্যাঁ তোমরা তোমাদের মতো খরচ করো, তোমরা একটা ফিল্ড গোছায় নাও, তোমরা মাঠ তোমাদের একটা অবস্থান করে নাও, কিন্তু সে যোগান নাই। মানুষ এখন জনপ্রতিনিধির কাছে রিলিফের জন্য যায় না, সহযোগিতার জন্য যায় না, যে আমি আমার বাড়িতে খাওয়া নাই, আমাকে একটু রিলিফের কার্ড দেন, আমাকে 10 কেজি চাউল কিনে দেন, আমার বাচ্চাদের জামা কাপড় কিনে দেন, এইটার জন্য বাংলাদেশের মানুষ আর যায় না। বাংলাদেশের মানুষ তারা এখন জনপ্রতিনিধির কাছে তখনই যায় যখন কোনো সমস্যায় পড়ে, কাগজ কলমের সমস্যা, অর্থের জন্য খুব কম, সেরকম পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। মানুষ ওই জনপ্রতিনিধিকে, ওই প্রতিনিধিকে দেখে যে তার চরিত্র কেমন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন, তার উত্তরসূরি ধারাবাহিকতা কেমন, তার মুখের কথা ব্যবহার কেমন, এই সমস্ত বিষয়গুলোতে তারা প্রথমেই ফেল। এরা কোনোভাবে উত্তীর্ণ হতে পারে নাই। এদের কথাবার্তার মধ্যে মার্জতা নাই, ভদ্রতা নেই, এদের ব্যবহারের মধ্যে ভদ্রতা নেই, এদের ক্ষমতায় আসার পরে স্বচ্ছতা নেই। এদের সহপাঠী যারা একসাথে আন্দোলন করছে, তারাই অভিযোগ করে যে চাঁদাবাজির সাথে জড়িত ইনি গডফাদার। তো আমি কি বলবো, মানে আর কত সুযোগ দেবে?
ডক্টর মোহাম্মদ ইউনূস আর কত সুযোগ দেবেন আপনি এই আপনার ছাত্র উপদেষ্টাদেরকে, সমন্বয়কদেরকে, আপনাদের নিয়োগকর্তাদের? রাষ্ট্রীয় টাকা খরচ করে নির্বাচন করবে, এটা গ্রহণযোগ্যতা পাবে না। এই প্রশ্নগুলো উঠবে এবং এটা ব্যাপকভাবে সরকারের সুনাম তো নেই, সরকারের সুনাম আছে নাই, আরও দুর্নাম হইতেছে। সরকার আর মানে অধপতনের দিকে যাচ্ছে। একটা মন্ত্রণালয়ের মন্ত্রী যখন নিজের উপজেলার জন্য এরকম বরাদ্দ নেয়, 2400 কোটি টাকায় একটা ডিস্ট্রিক্ট, আপনি বলুন যে বাংলাদেশের 64 জেলা, 64 জেলায় আর কোন কোন জেলায় কত হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে? না শুধুমাত্র কুমিল্লার সাতক্ষীরায়, 2টা জেলায় 4598 কোটি টাকা। ছোটোখাটো একটা পদ্মা সেতু করা যাবে, ছোটোখাটো একটা সেতু করা যাবে। ছোটোখাটো বাংলাদেশে অনেক নদী আছে না, সেই নদীর উপরে সেতু করা যাবে। 35,000 কোটি টাকা যদি পদ্মা সেতুতে খরচ হয়, আর 5,000 কোটি টাকা 2টা ডিস্ট্রিক্টে নিয়ে যেতেছে। যাই হোক, সংবাদ দুটো আপনাদেরকে জানালাম। আমার মানে মনে হলো যে তারা ওই যে হাঁসের গল্পের মতো, সোনার ডিম দেওয়া হাঁসের গল্পের মতো, তারা কামড়েও খাচ্ছে না। খাবার মুখের মধ্যে দেওয়ার পরে যে একটু চিবাইতে হয়, সে চিবানিও তারা দিচ্ছে না, একদম পানি দিয়ে গিলে খাচ্ছে।